আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মানিকগঞ্জে জবির বাসে হামলা, আহত 10। স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা করা হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থীদের বহনকারী কালীগঙ্গা বাসে হামলা করা হয়। এতে অন্তত চালকসহ 10 জন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, দেশে অনেক বড় আকারের বিনিয়োগ আসছে বললেন অর্থমন্ত্রী। দেশে অনেক বড় আকারের বিদেশি বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে আরও বেশি গুরুত্ব সহকারে ভূমিকা রাখতে হবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহায়তা দেবে সরকার। দেশের অর্থনৈতিক ও সামাজিক শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। তারেক রহমান জানান যে, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এজন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি উৎসাহিত করতে বর্তমান সরকার কাজ করছে। এবারে জানাবো, জ্বালানি মন্ত্রী বললেন, জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ পাবে। কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ তৈরি করতে একটি সাধারণ নীতিমালা করার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি স্পষ্ট করে বলেছেন, নীতিমালা হলে তা কোনো একটি প্রতিষ্ঠানের জন্য হবে না। এবং সর্বশেষ জানাবো, 1000 কোটি টাকার তহবিল জামানত ছাড়াই 10 লক্ষ টাকার ব্যাংক ঋণ পাবেন যারা জুলাই যোদ্ধা এবং বেকার যুবকদের কর্মসংস্থান করতে উদ্যোগের নামে নতুন ঋণ প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে এই প্রকল্পের তহবিল 300 থেকে 500 কোটি টাকা হতে পারে, তবে পরবর্তী সময়ে বিভিন্ন উৎসে অর্থ ও যুক্ত করে প্যাকেজটির আকার 1000 কোটি টাকা পর্যন্ত করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই তহবিলের আওতায় কোনো জামানত ছাড়াই মাত্র 4 থেকে 6% সুদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণেরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদটি। মানিকগঞ্জে জবির বাসে হামলা, আহত 10। স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বন্দক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীদের বহনকারী কালিঙ্গনা বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও চালক সহ অন্তত 10 জন আহত হয়েছে। আজ বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালীগঙ্গা বাসটি সিংগাইরের বন্দক্ষিণ বাজার এলাকায় গেলে স্থানীয়দের হামলার শিকার হয়। যোগসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, ড্রাইভার সহ অনেকেই আহত হয়েছে বলে, স্টুডেন্টের মাথা ফেটেছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির সন্ত্রাসী ছাত্র দলের নেতাকর্মীদের বেশ কয়েকদিন ধরে বেশ সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ঘটনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের উপর ক্ষোভ রয়েছে বর্তমান সরকারের। বর্তমান সরকার আসলে যে ধরনের
কার্যক্রম চালাচ্ছে তাতে করে মনে হয় না যে তারা খুব ভালো কিছু করছে, কারণ তারা যে শিক্ষার্থীদের ঘাড়ে পাড়া দিয়ে ক্ষমতায় বসেছে, তারা যে জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে, অথচ তারা শিক্ষার্থীদের বলছে যে তারা নাকি জুলাই ব্যবহার করছে। কতটা নির্লজ্জ এই রাজনৈতিক দলটি। আবারও তাদের সঙ্গে তাই সমন্বয়কদের তীব্র বাকবিতণ্ডা হচ্ছে দেশ জুড়ে। দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপর হামলা, মারামারি ঘটনাসহ যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে অনেক বড় বিদেশি বিনিয়োগ আসছে বললেন অর্থমন্ত্রী। দেশে অনেক বড় আকারের বিদেশি বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী দিনে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথ সুগম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আজ দুপুরে চট্টগ্রাম বন্দরের ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট ফিলিপাইন থেকে বাংলাদেশে আসছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বা এডিবি চট্টগ্রামে কোনো দিন এসেছে এডিবির ভাইস প্রেসিডেন্ট এসে বন্দরে স্টক হোল্ডারদের সঙ্গে কথা বলবেন, অর্থাৎ চট্টগ্রাম নিয়ে তাদের এডিবির বিশাল পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, এখন চট্টগ্রাম শুধু লজিস্টিক্স হাব হিসেবে নেই, এই অঞ্চলের উন্নয়নের অগ্রগতি হিসেবে তারা দেখতে চায়, কারণ এখানে বন্দর আছে, সেখানে লজিস্টিক হাব আছে, উন্নয়নের কার্যক্রমও সঙ্গে সঙ্গে করে উঠবে। এডিবির সঙ্গে আমাদের বৈঠক হবে, সব স্টেক হোল্ডারদের ডাকা হয়েছে, এরপর এডিবির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন যে ব্যবসার খরচ বেড়ে গেলে সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়, বন্দর কাস্টমস খরচ বাড়লে সেই জনগণকেই সেই টাকা দিতে হয়। খরচগুলো যেন আগামী দিনে জনগণের উপর বা ব্যবসায়ীদের উপর না চাপাতে হয়। প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করা না গেলে আগামী দিনে বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজার আমরা টিকে থাকতে পারব না। প্রতিযোগিতায় টিকতে পারলে আগামী দিনে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথ সুগম হবে। তিনি আরও জানান, আগামী দিনে আমরা বন্দরকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে আরও একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই বলে এমন কথা জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বিষয়গুলো নিয়ে খুবই উদ্গ্রীব হয়ে আছেন এবং তিনি জানিয়েছেন, দেশটাকে ভালো সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে এবং দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া এই মুহূর্তে বর্তমান সরকারের সামনে এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশটাকে আরও সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত চমৎকার এক বিষয় হিসেবে আবির্ভূত হবে বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহায়তা দেবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে তিনি ক্ষমতা আসার পরই দেশের একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তিনি তৈরি করতে চান, কিন্তু দেখা গেছে তার সরকার ক্ষমতা আসার পরই দেশে যে বিনিয়োগ বান্ধবের কথা বলা হচ্ছে বাস্তবে সেটি আমরা দেখতে পাচ্ছি না। তারেক রহমান ক্ষমতা আসার পরই দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীকে গুলি, চাঁদাবাজির দায়ে ব্যবসায়ীদের হত্যাসহ বিভিন্ন ঘটনা আমরা দেখতে পেয়েছি, অথচ সে ব্যাপারে তারা কাউকে নিরাপত্তা দিতে পারেনি, আর নতুন উদ্যোক্তাদের তারা আশা দেখাচ্ছে। বন্ধুরা, কি মনে করেন আপনি সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আদতে তারেক রহমানের সরকার চাঁদাবাজি ছাড়া দেশের মানুষকে কি উপহার দিতে পেরেছে? কি মনে হয় আপনার? আদতে আগামীতে তারা নতুন উদ্যোক্তা তৈরি করতে পারবে নাকি এই অনিরাপদ দেশে শেষ পর্যন্ত এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে? এই পরিস্থিতি আসলে কোন পর্যায়ে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে অবস্থায় দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে বর্তমান বিএনপি সরকার। তারা যতই প্রণোদনা দেখ না কেন বন্ধুরা, শেষ পর্যন্ত দেশের মানুষ আর তাদেরকে বিশ্বাস করতে পারছে না, কারণ তাদের নেতাকর্মীরা দেশের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখান থেকে তারা চাঁদা না তুলছে। পাশাপাশি বিদ্যুতের এত তীব্র লোডশেডিং তারা দিচ্ছে যে দেশের মানুষ একরকম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেশে একরকম বিদ্যুৎ ও গ্যাস নেই বললেই চলে। অবস্থায় যদি আবারও এমন কার্যক্রম চলে যে দেশে এই ধরনের কার্যক্রমগুলো চলে, সেক্ষেত্রে এটি আরও ভয়াবহকর বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। উদ্যোক্তা তৈরি করতে হলে যথাযথভাবে তাদেরকে জ্বালানির ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। অবস্থা যদি চলতে থাকে ভবিষ্যতে বাংলাদেশের সামনে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা করছে। সেই দিন মনে হয় আর খুব বেশি দিন নেই।
জ্বালানি মন্ত্রী বললেন, জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ পাবে। কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ তৈরি করতে একটি সাধারণ নীতিমালার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি স্পষ্ট করে বলেছেন, নীতিমালা হলে তা কোনো একটি প্রতিষ্ঠানের জন্য হবে না। মঙ্গলবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ বা FIRB আয়োজিত জুলাই খাতের সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এমন কথা জানিয়েছেন। বর্তমান বিএনপি সরকার তারা চাইছে যে আগামীতে তারা এই বিদ্যুৎ খাতকে বেসরকারি যেমন মাফিয়া বসুন্ধরা গ্রুপের হাতে তারা তুলে দেবে। এর ফলে আমরা বর্তমান সময় যেমন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই জ্বালানি সেক্টরটি তারা যেমন সয়াবিন তেলের কথা বলতে গেলে এই যে মাঝে মাঝে বাজার থেকে উধাও হয়ে যায় সয়াবিন তেল, তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিপিসিকে যদি তারা বসুন্ধরার হাতে তুলে দেয় তাহলে বাংলাদেশের মানুষের জন্য এক ভয়াবহ বিপদ আসতে চলেছে। দেশের মানুষ মনে হয় না যে বিএনপির এই ধরনের ভয়াবহ ষড়যন্ত্র তারা মেনে নেবে। বিএনপির এই ষড়যন্ত্রের হাত থেকে বন্ধুরা বাঁচতে হলে অবশ্যই দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া মনে হচ্ছে এই মুহূর্তে বিরোধী দলের নেতাকর্মীদের আর বিকল্প কিছু থাকবে না। ইতিমধ্যেই জ্বালানি খাতকে অনন্য বসুন্ধার মতো একটি মাফিয়া গ্রুপের হাতে দেওয়ার যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা কথা বলতে শুনেছি আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে। এই ঘটনায় আসলে যে কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে দেশের জন্য এক ভয়াবহ বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। বর্তমান বিএনপি সরকার এই অদক্ষভাবে যদি তারা জ্বালানির এই বিষয়টি বসুন্ধরার মতো কোনো মাফিয়া গ্রুপের হাতে তুলে দেয়, সেটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য যে কি ভয়াবহ বিপর্যয় আসতেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। তাই সবাইকে এই মুহূর্তে সরকারের এই ধরনের অপরিণামদর্শী কার্যক্রমের বিরোধিতা করতে হবে।